প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে অনুপাত বিশ্লেষণের নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রথম অবস্থায় মনোযোগ সহকারে দেখো। এখানে দুইটি পার্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মূলধন ও দায়ের পার্ট, আর আরেকটা হচ্ছে সম্পদের পার্ট। তো মূলধন ও দায়ের পাশে আমরা প্রদেয় হিসাবে পাচ্ছি প্রদেয় নোট পাচ্ছি, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া মজুরি, লাভ ক্ষতি হিসাবের উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী ঋণ, সঞ্চিতি তহবিল, মূলধন সঞ্চিতি এবং সাধারণ শেয়ার মূলধন। সম্পদ পাশে পাচ্ছি নগদ তহবিল, আসবাবপত্র, অবলেখকের দস্তুরি, মোটর গাড়ি, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাথমিক খরচাবলী। তো এই অংশগুলো পাচ্ছি। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে মোট বিক্রয় 9 লক্ষ টাকা, যার মধ্যে 60% হচ্ছে ধারে বিক্রয়। বিক্রিত পণ্যের ব্যয় আছে 5,30,000 টাকা, পরিচালন ব্যয় আছে 42,000 টাকা। কোম্পানি 25% হারে আয়কর প্রদান করে থাকে। কোন কোয়েশনে যা করতে হবে সেটা হচ্ছে অলিক সম্পদের পরিমাণ, খন কোয়েশনে চলতি অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ, আর গণ কোয়েশনে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। এই অংশগুলো আমরা নির্ণয় করব। তো কোন কোয়েশনে অলিক সম্পদের পরিমাণ কিভাবে নির্ণয় করব দেখো। তো অলিক সম্পদের মধ্যে আছে যেমন অবলেখকের দস্তুরি, তারপর আছে প্রাথমিক খরচাবলী। এই অংশ দুটি আমরা অলিক সম্পদের মধ্যে নিয়ে আসব। তাহলে এই অলিক সম্পদে পাচ্ছি কি কি? অলিক বা কাল্পনিক যে সম্পত্তিগুলো, তাহলে অবলেখকের দস্তুরি পাচ্ছি এদিকে 35,000 টাকা, তারপর প্রাথমিক খরচাবলী পাচ্ছি 42,500 টাকা। তো এখন একসাথে যদি আমরা এই দুটি যোগ করে দিই, যোগ করলে আমরা পাবো কত? 77,50,000 টাকা। এই 77,500,000 টাকা। তো এই অংশটুকু হবে অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদের পরিমাণ আবারও বলি, অবলেখকের দস্তুরি আর প্রাথমিক খরচাবলী দুটি যোগ করলে আমরা পাই 77,500 টাকা। এই 77,500 টাকাই হচ্ছে অলিক সম্পদের মোট পরিমাণ। খন কোয়েশনে বলেছে চলতি অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে চলতি অনুপাত বের করতে গেলে আমরা সূত্র জানি, যে সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে চলতি সম্পদ বলতে এখানে কি কি আছে? চলতি সম্পদের পরিমাণটুকু আগে বের করে নেবে। এখানে অল্প কয়েকটি চলতি সম্পদ আছে, যেমন এই অঙ্কের মধ্যে আছে নগদ তহবিল, মজুদ পণ্য এবং প্রাপ্য হিসাব। আর চলতি দায়ের অংশে আছে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া মজুরি। তো নগদ তহবিল, মজুদ পণ্য এবং প্রাপ্য হিসাবের ব্যালেন্সটুকু এখানে বসাবো। নগদ তহবিলের ব্যালেন্স পাই এদিকে 1,45,000 টাকা। তারপর মজুদ পণ্যের ব্যালেন্স পাই 70,000 টাকা। প্রাপ্য হিসাবের ব্যালেন্স পাই 2,25,000 টাকা। তো একসাথে যদি যোগ করি তাহলে আমরা এই অংশের মধ্যে চলতি সম্পদের পরিমাণ পেয়ে যাব 4,40,000 টাকা। এবার আসি চলতি দায়ের অংশে। চলতি দায়ের অংশে কী কী আছে? যেমন প্রদেয় হিসাব পাচ্ছি, প্রদেয় নোট পাচ্ছি, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া মজুরি। এগুলো সবই হচ্ছে চলতি দায়। এই দায়ের অংশগুলো এই বছরের মধ্যেই পরিশোধ করতে হবে যত দ্রুত সম্ভব, অর্থাৎ ক্যাশে টাকা আসার সাথে সাথে এই দায়ের অংশগুলো
পরিশোধ করতে হবে। তাহলে এইগুলো এই জন্যই আমরা চলতি দায়ের মধ্যে এগুলো নিয়ে আসি। তাহলে এই অংশের মধ্যে আমরা কী পাচ্ছি, টোটাল 1,90,000-এর সাথে 78,000 যোগ করব, এরপর 65,000 যোগ করব, এরপর 23,000 যোগ করব, তাহলে পেয়ে যাবো এখানে 3,56,000 টাকা। এই 3,56,000 টাকাই হচ্ছে চলতি দায়ের অংশ। তাহলে এখানে আমরা চলতি সম্পদের যোগফল যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 4,40,000 টাকা, আর চলতি দায়ের যোগফল হচ্ছে 3,56,000 টাকা। 4,40,000-কে 3,56,000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.24। এরপর ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে, চলতি অনুপাতের নিয়ম অনুযায়ী ইস্টু দিতে হয়, তো সেক্ষেত্রে ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে। এখানে আরেকটি অপশন ছিল, সেটি হচ্ছে কার্যকরী মূলধনের পরিমাণ। তো কার্যকরী মূলধনের আমরা সূত্র জানি, সেটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায়ের অংশটুকু বাদ দিতে হবে। তো একটু আগে যেটা পেলাম যে চলতি সম্পদের অ্যামাউন্ট পেলাম 4,40,000, আর চলতি দায়ের অ্যামাউন্ট পেলাম 3,56,000। তো 4,40,000 থেকে 3,56,000 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 84,000 টাকা। এই 84,000 টাকাই হচ্ছে কার্যকরী মূলধন। তাহলে এভাবে তোমরা কার্যকরী মূলধনও বের করবে। গণক কোয়েশ্চেনে আসি। গণক কোয়েশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বের করতে গেলে আমাদেরকে এই সূত্রটি ইউজ করতে হবে। সূত্রটি তোমরা মুখস্থ করে ফেলবে। সূত্রটি হচ্ছে কর বাদ নেট লাভকে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করতে হবে, এর সাথে ইন্টু দিয়ে 100 দিয়ে দেবো। তো 100 দিলে এখানে পার্সেন্টেজ আকারে বের হয়। তো এখন আমরা যদি এটাকে রাফ করি, যে প্রথম অবস্থায় কর বাদ নেট লাভ বের করি, বের করলে কী পাবো, নেট বিক্রয় ছিল 9 লক্ষ টাকা, এ থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের অংশটুকু বাদ দিয়ে দেবো 5,30,000 টাকা। তাহলেই পেয়ে যাব এই যে 3,70,000 পেলাম সেটাই হচ্ছে মোট মুনাফা। এ থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় হচ্ছে 42,000 টাকা, তাহলে পেয়ে যাব কর পূর্ব নেট লাভ। তাহলে আবারও বলি, প্রথম অবস্থায় আমরা নেট বিক্রয় যেটা আছে সেটা লিখব, লেখার পর বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দেবো। তো নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা সূত্র অনুযায়ী জানি যে এটা মোট মুনাফা বের হয়। এ থেকে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব কর পূর্ব নেট লাভ। এ থেকে আমরা আয়করের অংশটুকু বাদ দিয়ে দেবো। আয়কর অর্থাৎ ট্যাক্স যেটা বা কর যেটা আমরা বলি, সেই অংশটুকু যেহেতু এখানে 25% আছে, এই 3,28,000 টাকার উপর 25% ধরবো। ধরলে এই অংশটার মধ্যে আমরা পেয়ে যাই 82,000 টাকা। তো এই 82,000 টাকা এখানে লিখবো, লেখার পর এই 3,28,000 থেকে আমরা 82,000 যদি এখানে মাইনাস করি তাহলে পেয়ে যাব 2,46,000 টাকা। এই 2,46,000 টাকাই হচ্ছে কর বাদ নেট মুনাফা। তো এখানে কর বাদ নেট মুনাফা বা নেট লাভ এই অংশটুকু, এই 2,46,000 টাকাটাই আমরা এই সূত্রের মধ্যে এখানে বসাবো। এরপর আসি বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনের সূত্র তোমাদের এর আগের অঙ্ক দেখিয়েছিলাম, সেটা হচ্ছে মোট সম্পদ থেকে আমরা চলতি দায়ের অংশটুকু বাদ দিয়ে দেব, আর অলিক সম্পদ যদি থাকে সেটা আগেই আমরা বাদ দিয়ে দেব। তো এখানে এইভাবে তোমরা সূত্রটি লিখতে পারো, সেটা হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পত্তি। এখন প্রশ্ন হচ্ছে মোট সম্পদ কত? মোট সম্পদের পরিমাণ দেওয়া আছে 12,05,500 টাকা, আর চলতি দায়ের অংশটুকু আমরা খ থেকে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 3,56,000 টাকা। আর অলিক সম্পদ এটা আবার আমরা কতে বের করেছিলাম। কতে কী কী ছিল? কয়ের অংশটার মধ্যে আমরা পেয়েছিলাম অবলক্ষকের দোস্তরি এবং প্রাথমিক খরচাবলী। তো এই অংশটুকু একসাথে যোগ করে পেয়েছিলাম কত? 77,500 টাকা। এই টাকাটা আমরা এখানে বসিয়ে দেব। তারপর তাহলে এটা হচ্ছে ক থেকে পাওয়া যায়। তাহলে বিনিয়োজিত মূলধনের পরিমাণ যদি হিসেব করি তাহলে কি দাঁড়ায়, সেটা হচ্ছে 12,05,500 থেকে 3,56,000 বিয়োগ করে এরপর আবার 77,500 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব 7,72,000 টাকা। এটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন। তাহলে চলে আসি এবার আমরা মূল অঙ্কে। তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত চেয়েছে। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতে আমরা কীভাবে লিখব? কর বাদ নেট লাভকে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ ইন্টু 100। তাহলে 2,46,000 আর বিনিয়োজিত মূলধন পেয়েছি 7,72,000। এই টাকাটা আমরা যদি এখানে বসানোর পরে ইন্টু 100 দিয়ে দিই তাহলে এটা ভাগ করবে 2,46,000 গুণ 100। আগে ক্যালকুলেটরে এই কাজটি করে নেবে, এরপরে ভাগ 7,72,000 দেবে, তাহলে পেয়ে যাবে 31.87%।
আরেকটা অংশ ছিল, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। এটির সূত্র কিন্তু ওইটি থেকে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে কিন্তু 100 দিয়ে আর গুণ করতে হয়নি। তো নির্বিক্রয়কে আমরা বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করব। 9 লক্ষকে 7,72,000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই 1.17। যেহেতু এখানে আবর্তন আছে, তোমরা এই অংশটার মধ্যে বার লিখে দেবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। তোমাদের এই অঙ্কটি HW হিসেবে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।